সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কপির আমন্ত্রণে। আমাদের সঙ্গে এই পর্বে অতিথি হয়েছেন তিনি একাধারে কবি, কথাকার সানারাই দেবী শানু। শানু, কেমন আছেন? ভীষণ ভালো আছি। কেন, আপনার বইটা তো আমার হাতে, বাঘ মানুষ, এটা একটা উপন্যাস, কিন্তু আপনাকে কিন্তু আমি চিনি মূলত কবি হিসেবে এবং আমাদের খুব প্রিয় কবি একে সেরামের কন্যা হিসেবে। আপনি কবির কন্যা, এই ব্যাপারটা আপনার লেখালেখিতে আপনাকে আসলে কি চ্যালেঞ্জ দিয়েছে? আসলে এটা আমাকে একটা অদ্ভুত অনুপ্রেরণা জুগিয়েছে প্রতি মুহূর্তে। আমি কবি কন্যা হিসেবে যখন কবিতা লিখতে শুরু করেছি, তখন এতটা কবিতার প্রতি প্রেমটা আমি অনুধাবন করতে পারিনি। আমি অনুভবটা অনেক দেরিতে আসলে করেছি। আমার এই জন্য একটা আফসোস আছে যে এই অনুভবটা যদি আমার আরো আগে হতো, তাহলে হয়তো বা এই যাত্রাপথের শুরুটা হয়তো বা আরো একটু আগে হতো। আপনার নাম আপনার বাবা রেখেছিলেন? হ্যাঁ। বাবা কি আপনাকে লেখালেখির জন্য কোনো পরামর্শ দিয়েছেন কখনো? না, ঠিক ওভাবে দেননি প্রত্যক্ষভাবে। প্রচ্ছন্ন একটা সান্নিধ্য সবসময় ছিল। আর পরবর্তীতে যখন আমি 2017 সাল থেকে যখন আমি কবিতা লিখতে শুরু করেছি বা কবি হিসেবে যখন আমার আত্মপ্রকাশ হয়েছে, তখন আসলে আর কবি বাবার মেয়ে হিসেবে আমি কবির সান্নিধ্য বলি বা পরামর্শ বলি, সেই জায়গাটা আমি আর আসলে পাইনি, বা আমি সেই পাওয়াটাকেও আমি আর প্রত্যাশার জায়গায় নিয়ে যাইনি। আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি শব্দের এই প্রেমটাকে ধরে রাখার, ধারণ করার। আর এই যে প্রতিনিয়ত আমি নিজেকে লেখক হিসেবে আবিষ্কার করছি এবং নতুনভাবে নিজেকে লেখক হিসেবে আমি তৈরি করার চেষ্টায় আমি এখনো লেগে আছি। বাহ, অভিনন্দন, আপনার জন্য ঈর্ষা। সানারাই, আপনার এই বাঘ মানুষ যে বইটা আমার হাতে, এই বইটার প্রেক্ষাপট আমি জানতে চাই। এবং এটা কি এটা কোন ভাষায়? এটা মণিপুরি বর্ণমালা দিয়ে লেখা, আমার নাম এবং উপন্যাসটির নাম বাঘ মানুষ। এই বইটার প্রেক্ষাপটটা নিয়ে জানতে চাই, এই বইটা আইডিয়া নিয়ে জানতে চাই, কিভাবে আসলে বইটা লেখা হলো তা যদি আমাদের বলেন। এই বছরের শুরু থেকে আমার একটা পরিকল্পনা ছিল যে আমি আসলে, আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে বলি বা একজন লেখক হিসেবে বলি, প্রতিটা মানুষেরই একটা দায়িত্ব আছে। আমার দায়িত্বের জায়গাটা যে মণিপুরি সত্তাটাকে ধারণের জায়গাটায় আমার যে দায়িত্বটা, সেটা আমি আমার শব্দে প্রকাশ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় বলি, আমি এবছর আমি আসলে মণিপুরি লোকগাথার একটি প্রাচীন লোকগাথার একটি গল্পকে কেন্দ্র করে সুন্দরবনের গহীন অরণ্যের এই নির্মম বাস্তবতায় একটা ফিকশন লেখার চেষ্টা করছি আমার পাঠকদের জন্য, এবং এই সময়কার সমকালীন বাস্তবতার সাথে মিশেল ঘটিয়ে। এই উপন্যাসটি পড়তে গিয়ে হয়তো যারা যে পাঠকরা নতুন কিছু আবিষ্কার করতে চান, যারা তাদের কাছে একটা অভিনব একটা যাত্রা হবে। কারণ মণিপুরি মিথোলজির একটা অংশ তো তারা এই গল্পের বাঁকে বাঁকেই খুঁজে পাবেন। একটা মণিপুরি চরিত্রের মাধ্যমে আমি সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর মণিপুরের সংস্কৃতির কিছু রীতিনীতি, আচার নিয়ম সেই উঠে এসেছে। শানু, আমাদের সাহিত্যে, আমি বলবো বাংলা সাহিত্যে, মণিপুরি ভাষার অনেকে মেইনস্ট্রিম বাংলা লিটারেচারে বড় জায়গা করে নিচ্ছেন। এই যে নিজের ভাষার জন্য যে কাজটা, এইটাকে আপনি কতটা জরুরি মনে করেন? ভীষণ জরুরি মনে করছি বলেই আসলে এই যাত্রাটা আমি শুরু করেছি। আমার যখন কবিতার মাধ্যমে যখন শব্দের সাথে এই যাত্রাটা শুরু হলো, তখন ওই দায়বদ্ধতার জায়গাটার অনুভবটা এতটা জোরালো ছিল না। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এই বছর এই উপন্যাসটি লিখতে গিয়ে আমার নিজের শেকড়ের যে গল্পটা, সেই গল্পটা থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি। যেমন মণিপুরি ভাষার প্রচলন বাংলাদেশের সাহিত্যে ওভাবে নেই, এবং মণিপুরি বর্ণমালার প্রচলন নেই, কিন্তু এটা অষ্টাদশ শতাব্দীতেই বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, কিন্তু এটা নতুন করে আবার চালু হচ্ছে। এবং যে বর্ণমালার যে প্রচলনটা লেখার, সেই জায়গা থেকে যেহেতু আমরা শৈশব থেকে এই বর্ণমালার সাথে পরিচিত না বা সেই চর্চাটা আমাদের ছিল না, কিন্তু এই বছর এই উপন্যাসটা লিখতে গিয়ে আমি নিজেও সেটা শিখেছি, নিজেও সেটা আমি নতুন করে আবিষ্কার করেছি। এই যাত্রাটা আমার জন্য একটা, আমার মনে হয় যে একটা অন্যরকম। আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন? আপনার কি কোনো রুটিন আছে, না যখন তাগিদ পান তখনই লেখেন? এই ভাবনাটা আমার তৈরি হয়েছে অনেক আগে থেকেই, একটু একটু করে বইমেলা প্রাঙ্গণ থেকেই তৈরি হয়েছে। প্রকাশকদের চাপ বলি বা পাঠকদের প্রতি দায়বদ্ধতার জায়গা বলি, কিন্তু আমার ভেতরে যে লেখক সত্তাটা আছে সেটা বইমেলার প্রস্তুতি বলি বা সারা বছর জুড়ে লেখার প্রস্তুতির জায়গা থেকে আমার যখনই কোনো একটা গল্প ভাবনা তৈরি হয়ে যায়, আমি সেটাকে নিয়ে যাত্রাটা শুরু করে দিই। আপনি নিজেকে লেখক হিসেবে যে আবিষ্কার করলেন,
সেটা কি কোনো ঘটনার মধ্য দিয়ে, না লেখাটা কি দুম করেই হয়ে গেল? সেই মুহূর্তটা আপনি লেখক যে মুহূর্তে হয়ে উঠলেন, সেই মুহূর্তটার কথা আমরা শুনতে চাই। আমি 2017 বইমেলায় যেহেতু কবিতা গ্রন্থ প্রকাশ করেছি, 16 সাল থেকে আসলে আমার ভেতরে কবিতা ভর করতে শুরু করেছিল। এবং কবিতার ভাবনাগুলো এমন ছিল যে আমি দিন নেই রাত নেই, আমার কাছে মনে হচ্ছিল যে কবিতা উপর থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে, যাই লিখছি তাই কবিতা হয়ে যাচ্ছে। ওই অনুভূতিটা খুবই বিশেষ ছিল, মানে ওটা অন্যরকম। এবং আমার কাছে মনে হয় আমি ওই 2016 থেকে আসলে নিজেকে একজন লেখক হিসেবে বা শব্দের একজন প্রেমিক হিসেবে আসলে নিজেকে আবিষ্কার করি। দারুণ। আমরা কেউ যখন খুব দারুণ বীরত্বপূর্ণ কাজ করে তখন তাকে বলি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা। এখন এই বাঘ মানুষ কি আসলে সেই বাঘের বাচ্চা? না, এখানে বাঘ মানুষটা আসলে একটু নেতিবাচক প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। নামের মধ্যেই আছে যে বাঘ এবং মানুষ, অর্ধেক বাঘ অর্ধেক মানুষের গল্প। মিথোলজির যে মূল যে গল্পটা সেটা খুবই ইন্টারেস্টিং। এটার ভিতরে একটা খুব সূক্ষ্ম একটা বার্তা আছে যে মানুষের ভিতরে যে সত্তাটা আছে, সেই সত্তাটা যখন আসলে অনেক বেশি লোভে পড়ে যায়, লালসা অহংকারের ক্ষমতায় যখন আসলে টগবগে ফুটে ওঠে, তখন সে যখন ভেতরের হিংস্র বাঘটা উঠে আসতে চায় এবং উঠে আসতে গিয়ে সে আবার হিংস্র বাঘটাও ঠিক হয়ে উঠতে পারে না, আধা আধি একটা অবস্থানে আটকে যায়, একটা অভিশপ্ত প্রাণী হিসেবে আসলে মাঝখানে অবস্থান করে। সেই বাঘ মানুষটাকে নিয়ন্ত্রণের দায়িত্ব আসলে আমাদের প্রত্যেক। আমি নিশ্চিত এই বাঘ মানুষ পড়ে আমাদের পাঠকরা এই আপনার যেই বার্তা সেটা আবিষ্কার করবে। শানু, আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন এবং র্যাপিড ফায়ার দিয়ে। হাইপোথেটিক্যাল প্রশ্নটা এটাই, 16 সালের কথা আপনি বললেন, আপনি একটা টাইম মেশিন আছে আপনার কাছে, যে কোনো সময় আপনি চলে যেতে পারবেন, গিয়ে আপনি নিজেকে লেখালেখি নিয়ে একটা পরামর্শ দিবেন। যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আমি বলবো যে আমি যেহেতু অনেক দেরিতে আসলে লেখালেখির এই অনুভবটা তৈরি হয়েছে, সেটা যদি আরেকটু আগে শুরু হতো, শৈশব বা কৈশোর থেকে, তাহলে মনে হয় আমার এই সাহিত্যের এই সমুদ্রে এই যাত্রাটা আরো দারুণ হতো এবং আরো দীর্ঘ হতো। শানু, আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আয়োজনটা শেষ করি। আমরা যাচ্ছি কবি ও কথাকার সানারেই দেবী শানুর সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে। তার জন্য আমাদের প্রথম শব্দ প্রেম, সুন্দর, রূপ, আকর্ষণ, প্রিয় শব্দ, ভালোবাসা, প্রেরণা, শব্দ, প্রিয় রং, লাল, যে মৌসুমে বেশি লেখেন, শরৎ, প্রিয় সাহিত্যের চরিত্র, অনেকগুলো চরিত্র, প্রিয় গান, ঠিক মনে পড়ছে না কিন্তু অনেকগুলো গান, প্রিয় কবিতার লাইন, জীবনানন্দ দাশের কবিতা, কিন্তু ঠিক এই মুহূর্তে লাইন বলতে পারবো না। লেখার জন্য প্রিয় জায়গা, প্রকৃতির কাছাকাছি, লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়, কফি, সবচেয়ে সৃজনশীল সময়, নিঃশব্দ রাত, লেখালেখি জীবনের বড় ভুল, অনেক আগে না লেখা, স্বপ্ন, দীর্ঘ কলেবরের একটা বড় উপন্যাস লিখতে চাই, লেখালেখি বিষয়ক ভীতি, ভীতি যদি শব্দ হারিয়ে যায়, যদি আর শব্দ না আসে। প্রিয় লেখক, অনেকেই আছেন। প্রিয় কবি, সেটাও অনেক দীর্ঘ নাম। একটা চলচ্চিত্র যা প্রভাবিত করেছে, কাস্টঅ্যাওয়ে, পিতৃত্ব, দায়িত্ব, মাতৃত্ব, মায়া, যৌনতা, জৈবিক আকর্ষণ, অপছন্দ করি, মিথ্যা, যা বলতে চাই জোরে, ভালোবাসি, সানারেই দেবী শানু। সহজ একটা মানুষ। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরটিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে কথা বলছিলাম সানারেই দেবী শানুর সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।